বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ইংরেজি সেকেন্ড পার্টের আরেকটি ক্লাস নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা ক্লাসটি লাইভে দেখছো বা পরবর্তীতে রেকর্ডে দেখবা, তোমাদের প্রত্যেকের জন্য ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি আজকে ইংরেজি সেকেন্ড পার্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে চাচ্ছি। প্রথমে আমি তোমাদের সামনে সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্ব দুইটা ভার্ব সম্পর্কে আমি একটু বেসিক কনসেপ্ট দিতে চাচ্ছি। যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ভার্ব এন্ড পজিটিভ ভার্ব, তাহলে আমাদেরকে সিম্পল ভার্ব সম্পর্কে আমাদেরকে শুড হ্যাভ নলেজ অ্যাবাউট সিম্পল ভার্ব। আমি সিম্পল ভার্ব সম্পর্কে ডেফিনিশনটা এভাবে বলবো: কোনো সেন্টেন্সে যদি কর্তা নিজেই নিজের কাজটা সম্পন্ন করে তখন তার সিম্পল ভার্ব হয়। কোনো সেন্টেন্সে যদি, আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি কর্তা নিজেই নিজের কাজ সম্পূর্ণ করে তখন ওই বাক্যের মধ্যে সিম্পল ভার্বটি হয়। যেমন এখানে ইট অর্থাৎ খাওয়া, কর্তা যখন নিজে খায় তখন সেটা হচ্ছে ইট। আমি অন দি আদার হ্যান্ড আমি পজিটিভ ভার্ব সম্পর্কে একটু ডেফিনিশন দিচ্ছি। কোনো সেন্টেন্সে যদি কর্তা নিজে না কাজটি করে অন্যকে দিয়ে সম্পূর্ণ করায় তখন ওই বাক্যের মধ্যে পজিটিভ ভার্বের সমন্বয় ঘটে। আমি একটু ডিটেলস ইনফরমেশন দিতে চাচ্ছি অ্যাবাউট সিম্পল ভার্ব এন্ড পজিটিভ ভার্ব। ফার্স্টে আমি বলে আসছি সিম্পল ভার্ব কর্তা যখন নিজে করে সেটা হচ্ছে সিম্পল ভার্ব, আর কর্তা যখন অন্যকে দিয়ে করায় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি ইট একটা শব্দ এখানে ভার্ব ইউজ করলাম, সেই ভার্বটা হচ্ছে পজিটিভ। কর্তা যখন খায়, নিজে খায়, ইট হবে। কর্তা যখন নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় তখন সেটা ফিট হবে। ফিট মানে খাওয়া। আমি ভাত খাই, এক্সাম্পলটা দেওয়া যায় আই ইট রাইস। যদি বলা হয় আমি তোমাকে খাওয়াবো, আই উইল ফিট ইউ, আমি তোমাকে খাওয়াবো, এখানে ফিট পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে, কারণ কর্তা নিজে করে নেয়, অন্যের জন্য কাজটা করেছে, সো এটা পজিটিভ ভার্ব। সেকেন্ড হচ্ছে সি অর্থ দেখা। কর্তা যখন নিজে দেখে তখন হচ্ছে সি, আর কর্তা যখন অন্যকে দেখিয়ে দেয় সেটা হচ্ছে শো। ঠিক নেক্সট হচ্ছে নো। কর্তা যখন নিজে জানে সেটা হচ্ছে নো, আর কর্তা যখন অন্যকে জানিয়ে দেয় তখন সেটা হচ্ছে ইনফর্ম। তারপরে হচ্ছে সিট। কর্তা যখন নিজে বসে তখন সিট হবে, আর কর্তা যখন নিজে না বসে অন্যকে বসিয়ে দেয় তখন আমরা স্যাট শব্দটি ব্যবহার করব। তারপরে রিমেম্বার। কর্তা যখন নিজে মনে রাখে তখন সেটা হচ্ছে রিমেম্বার, কর্তা যখন অন্যকে মনে করিয়ে দেয় সেটা হচ্ছে রিমাইন্ড। আই হোপ দ্যাট তোমরা সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্বের মধ্যে যে ডিটেলস, যে ইনফরমেশনটা, সেটা আশা করি তোমরা সেখানে বুঝতে সক্ষম হয়েছে। তারপরে আমি নেক্সট একটু টপিকসে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে সেন্টেন্স। সেন্টেন্স শব্দটি বা কথাটি আমাদের কাছে খুবই পরিচিত, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে খুবই পরিচিত। সেন্টেন্স শব্দটি আমরা ক্লাস একদম রুট লেভেল থেকে এই শব্দটির সাথে আমরা ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার কোনো না কোনো ভাবেই আমরা সম্পৃক্ত বা পরিচিত। এখানে প্রশ্ন করতে পারে, স্যার আমাদের এই লেভেলে এসে আপনি সেন্টেন্স নিয়ে কথা বলছেন কেন? তোমাদেরকে আমি এশিওর করতে চাই, ইংরেজিতে এমন কোনো অনুচ্ছেদ বা লেসন বা পেসেজ লেখা নেই যেখানে সেন্টেন্সের সমন্বয় ঘটেনি। প্রত্যেকটা বাক্যে আমরা যে সেন্টেন্স বলি সেখানে আমরা সেন্টেন্সের উপর নির্ভর করে আমাদেরকে পড়তে হবে। সো আই হোপ দ্যাট উই শুড হ্যাভ বেসিক কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্স এন্ড দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের শ্রেণী বিভাগ সম্পর্কে আমাদের জানা উচিত। শ্রেণী বিন্যাস জানার আগে আমি তোমাদেরকে একটু ইনফরমেশন দিতে চাচ্ছি সেন্টেন্স সম্পর্কে। যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের সংজ্ঞা কি, আমি বলবো যখন কতগুলো শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। যখন, আমি আবার ডেফিনিশন বলছি, যখন কতগুলো শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করে তখনই তাকে আমরা সেন্টেন্স বলে থাকবো। এক্সাম্পল দিতে পারি, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো শব্দ ব্যবহার হওয়ার পরে আমরা একটা অর্থপূর্ণ বাক্য এখানে দেখতে পেয়েছি। সো দিস ইজ দ্য সেন্ট্রাম অফ সেন্টেন্স।
যদি সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে কথা বলা হয়, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের শ্রেণীবিন্যাসটা কি, তাহলে আমরা বলবো সেন্টেন্সকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলছি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ডিফিনিশন জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যারা ডিপেস্ট গ্রামারের সাথে প্র্যাকটিস করছো, তোমাদের যদি প্রিভিয়াস কনসেপ্ট ক্লিয়ার না থাকে অ্যাবাউট সেন্টেন্স, তোমরা কিন্তু ন্যারেশনের পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি করতে পারবে না। সো ইউ শুড গিভ টোটাল কনসেন্ট্রেশন ইন দিস ক্লাস। সেন্টেন্সের ক্লাসিফিকেশন যখন করবো তখন আমরা বলবো সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 1 ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি এখানে প্রশ্ন হয় হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা জানতে হবে। আর যদি সেখানে জানতে পারো, আফটার নোয়িং দ্য ডেফিনিশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে তুমি সেটা ইউজ সম্পর্কে যথাযথ কনসেপ্ট তোমার থাকবে। আই হোপ দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যখন কোনো বাক্যের মাধ্যমে কোনো কিছু এক্সপ্লেইন করা হয়, বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয়, বিষয়টাকে অ্যানালাইজ করা হয়, তখনই আমরা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আখ্যায়িত করতে পারব। যখন কোনো বাক্যের মাধ্যমে কোনো কিছু এক্সপ্লেইন করা হয়, মানে ব্যাখ্যা করা হয়, তখনই তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। যদি বলা হয় হোয়াট ইজ দ্য সিম্পটম ফর নোয়িং দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায়টা কি? অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই চিনতে হবে। আর চিনার জন্য আমি বলছি তোমাকে অবশ্যই অ্যাট ফার্স্ট তোমাকে কনসেন্ট্রেশন দিতে হবে সাবজেক্টের দিকে। যদি তুমি দেখো ওই বাক্যটি বা সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সো তখন তুমি এটা বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল এখানে প্রেজেন্টেশন করেছি। এক্সাম্পলটা হচ্ছে হি ইজ এ পারসন, তিনি হচ্ছেন একজন ব্যক্তি হু ইজ ভেরি জিনিয়াস, যিনি হচ্ছেন খুবই মেধাবী। এখন আমি আবারও এক্সাম্পলটা বলতে চাচ্ছি, হি ইজ এ পারসন, তিনি হচ্ছেন একজন ব্যক্তি হু ইজ ভেরি জিনিয়াস, যিনি হচ্ছেন খুবই মেধাবী। এই সেন্টেন্সে আমি একটা রিলেটিভ প্রনাউন ইউজ করছি, দুটো বাক্যকে আমি একটা সমন্বয় ঘটিয়েছি। যাই হোক, আমার বিষয় হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার অন্যতম উপায় হচ্ছে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি ইজ এ পারসন, এখানে হি হচ্ছে সাবজেক্ট। সো আই ক্যান আইডেন্টিফাই দিস এক্সাম্পল অ্যাজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার বি, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলা হয় এক্ষেত্রে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনিশনটাও আমাদের এই লেভেলের স্টুডেন্ট হিসেবে আই থিঙ্ক জানা উচিত। তা আমি ডেফিনিশনটা এভাবে বলবো, যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এই কথাগুলো তোমাকে ব্রিফ করবে। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এবং নিষেধ এগুলি বোঝায়, তখন আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে মার্ক বা আইডেন্টিফাই করতে পারবো। এক্ষেত্রে যদি আরো জানতে চাওয়া হয় ইম্পারেটিভ সেন্টেন্স চিনার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি কি কি বা সিম্পটমগুলি কি কি, আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে বলবো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করব বা 3 ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনব। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। নাম্বার 1, প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয়, তুমি অবশ্যই সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জানতে পারবে। এটা একটা পার্ট ফর নোয়িং দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে ডু নট দিয়ে শুরু হবে। ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয়, ডেফিনিটলি তুমি সেটাকে আইডেন্টিফাই করবে অ্যাজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 3 হচ্ছে লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে। তাহলে আমরা জানতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্সকে 3 ভাগে চিনা যায়। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, নাম্বার 2 হচ্ছে ডু নট দিয়ে শুরু হবে, এন্ড নাম্বার 3 হচ্ছে লেট দিয়ে শুরু হবে। যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হলে এক্সাম্পলটা কেমন হয় আমি বলবো। এক্সাম্পল হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, কাজটা যথাসময়ে তুমি শেষ করো। এখানে আদেশ বা উপদেশ তুমি যেটাই বুঝো, ফিনিশ, প্রিন্সিপাল ভার্ব ফিনিশ, শেষ করো, কমপ্লিট, শেষ করো, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। সো ইউ ক্যান আইডেন্টিফাই দিস এক্সাম্পল অ্যাজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। নাম্বার 2 বলছিলাম ডু নট দিয়ে শুরু হবে। এখানে একটা এক্সাম্পল তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি। ডু নট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময় অপচয় করবে না, তুমি তোমার সময় নষ্ট করবে না। এখানে ডু নট দিয়ে সেন্টেন্স গঠিত হয়েছে। সো
I can identify this sentence as the imperative sentence. And finally, imperative sentence এর let দিয়ে শুরু হয়। আমি যদি একটা এক্সাম্পল এখানে শো করতে চাই, let him say whatever he likes. Let him say, তাকে বলতে দাও whatever he likes. সে যা পছন্দ করে বা সে যা চায় সেটা তাকে বলতে দাও। let দিয়ে শুরু হচ্ছে। So I also can identify this example as the imperative sentence. Next, number 3, interrogative sentence. আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের আগেও পড়া ছিল, আমাদের বেসিক কনসেপ্ট হয়তো বা আমাদের অনেকেরই আছে। সো তারপর আমি আরেকটু ডিটেইলস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। যদি জানতে চাওয়া হয় হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি, আমি বলবো যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয়, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয় অথবা কোনো কিছু প্রশ্ন করা হয়, তখন তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো। এক্সাম্পল যদি দিতে চাই, আর ইউ এ স্টুডেন্ট ইন দ্য কলেজ, ইন দিস কলেজ, আর ইউ এ স্টুডেন্ট ইন দিস কলেজ, তুমি কি এই কলেজের একজন ছাত্র? এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তুমি কি এই কলেজের একজন ছাত্র, সেটা জানতে চাওয়া হয়েছে। এবং ফাইনালি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দিস ইজ দ্য অ্যানাদার সেন্টেন্স ফর ইন দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আরো জানতে চাওয়া হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাসিফাইড কিভাবে করা যায় বা কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে চিনতে পারবো, আমি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে দুইটি, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়, শ্রেণীবিন্যাস করা যায়। নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে হবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর পিবি মানে প্রিন্সিপাল ভার্ব থাকবে। ফাইনালি ইউ মাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর প্রিন্সিপাল ভার্ব থাকবে। দিস ইজ দ্য নাম্বার 1 এক্সাম্পল। এক্সাম্পল দিতে চাইলে, ক্যান ইউ হেল্প মি ইন দ্য টাইম অফ ডেঞ্জার। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইন দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় বা বিপদে কি তুমি আমাকে সাহায্য করতে পারো। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এখানে ক্যান দিয়ে প্রশ্নটি শুরু হয়েছে, সো আই ক্যান identify this example as the interrogative sentence. This is the part 1. Part 2 হচ্ছে interrogative sentence এর WH question plus auxiliary verb plus subject plus principal verb. ফার্স্টে থাকবে WH question, তারপর থাকবে auxiliary verb, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। ফাইনালি তোমাকে আবারও প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এখন WH question সম্পর্কে একটা কথা আসছে। I think that WH question কয়টি, আমার মনে হয় যারা ক্লাসটি দেখছো তোমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার অ্যাবাউট দ্য WH question। আমি বলবো WH question হচ্ছে 9টি। এই 9টি কোনগুলো, যেগুলো আমাদের প্রশ্ন করতে ব্যবহৃত হয়, যেমন হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হুজ, হুম, হোয়াই, এগুলো হচ্ছে WH question। এখানে 9টি WH question রয়েছে। এগুলি যে কোনো একটি থাকবে, তারপরে তোমার থাকবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, ফাইনালি প্রশ্নবোধক চিহ্ন এখানে থাকবে। যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, হোয়ার ডু ইউ লিভ নাও, তুমি এখন কোথায় থাকো, তুমি এখন কোথায় বাস করো, এখানে প্রশ্ন করা হয়েছে WH question দিয়ে হোয়ার, তারপরে ডু অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার ডু ইউ লিভ নাও, তুমি এখন কোথায় থাকো, তুমি এখন কোথায় বাস করো। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ WH question দিয়ে শুরু হয়েছে। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আবারও রিমাইন্ড দিতে চাচ্ছি, WH question হচ্ছে 9টি। কয়টি? WH question হচ্ছে 9টি। ফাইনালি আমি অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। নাম্বার 4 যেটা ছিল, এই সেন্টেন্সটি দিয়ে কি বোঝায়, মানুষের এই সেন্টেন্সটি চেনার উপায় হচ্ছে সেন্টেন্সটি অবশ্যই মে দিয়ে শুরু হবে। মনের প্রার্থনা, আশা, কামনা ইত্যাদি এক্সপ্লেন করে এই সেন্টেন্সের মাধ্যমে মনের আশা, কামনা, প্রার্থনা, বাসনা ইত্যাদি এক্সপ্লেন করা হয়, তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে আমরা আইডেন্টিফাই করব। সেন্টেন্সটি যদি চিনতে চাও, অবশ্যই সেন্টেন্সটি মে দিয়ে শুরু হবে, বাকি শুরুতে মে শব্দটি থাকবে। তারপরে তোমার আমাদেরকে সেন্টেন্সটি চিনতে হবে যে দিস ইজ দ্য প্রিভিলেজ ইন দ্য অবজেক্টিভ সেন্টেন্স। যদি আমি একটা এক্সাম্পল এখানে শুরু করতে চাই,
তাহলে আমি বলবো মে ইউ গেট রিড অফ ফ্রম করোনা ভাইরাস। মে ইউ গেট রিড অফ, তুমি মুক্তি পাও ফ্রম করোনা ভাইরাস, করোনা ভাইরাস থেকে তুমি মুক্তি পাও। এখানে তোমার জন্য একটা প্রার্থনা করা হয়েছে। সো আই ক্যান আইডেন্টিফাই দিস সেন্টেন্স অ্যাজ দ্য অপটেটিভ সেন্টেন্স। ফাইনালি এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে, এবং দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য লাস্ট টু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিফিনিশন যদি জানা হয় তাহলে আমরা বলবো যে সেন্টেন্সের মাধ্যমে মানে সুখ, দুঃখ, কষ্ট, বেদনা, আকাঙ্ক্ষা ইত্যাদি যখন এক্সপ্লেন করা হয় তখন তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে এটাকে অবশ্যই মার্ক বা আইডেন্টিফাই করব। এখানে প্রশ্ন উঠতে পারে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার বৈশিষ্ট্যগুলো কি কি। তা আমি বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি দুইভাবে চিনতে পারবা। কইভাবে চিনতে পারবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার অন্যতম দুইটি উপায় হচ্ছে, দুইভাবে চেনা যায়। নাম্বার ওয়ান হচ্ছে হাউ দিয়ে শুরু হবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, লাস্টে অবশ্যই বিস্ময়কর চিহ্ন অবশ্যই থাকবে। হাউ দিয়ে শুরু হতে পারে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর নাম্বার সেকেন্ড হচ্ছে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এখানে যদি আমি হাউ দিয়ে শুরু হয় তাহলে যদি আমি एग्जांपल জানতে চাই, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার অন্যতম উপায় কি। আমি বলবো বাক্যের শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। অনেক স্টুডেন্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স আরো সহজে চিনতে পারে, বাক্যের শেষে ফাইনালি বিস্ময়কর চিহ্ন থাকে। এটা তো থাকবেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আরো চেনার অন্যতম উপায় হচ্ছে বাক্যের শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। যেমন হাউ বিউটিফুল, কত না সুন্দর, দ্য গার্ডেন ইজ, বাগানটি কত না সুন্দর। দি গার্ডেন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, টু বি ভার্ব। নাম্বার সেকেন্ড হচ্ছে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে দুই নম্বর সিম্পটম ফাউন্ড ইন দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে যদি एग्जांपल শুরু করা হয় আমি বলবো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কতই সুন্দর না পাখি ইহা। এখানে সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে প্রিভিলাইজ করছে, যেমন ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে টু বি ভার্ব। সো আমি এখানে পাঁচটা সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটা মোটামুটি এই শর্টেজ স্পান অফ টাইম সম্ভাব্য সর্বোত্তম সময়ের মধ্যে একটা কনসেপ্ট দিতে চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এমন কোনো বাক্য গঠন হয়নি যে বাক্যগুলো সেন্টেন্সকে ফলো করে। সো every basis, every lesson, every paragraph composition to the total point that is dependent on the sentence. So I hope that who are present in front of the classes before of my eyes. So from today all students will give total consideration for understanding the use of sentence. যদি তোমরা সেখানে কনসেন্ট্রেশনটা টোটালি দিতে পারো আমি মনে করব তোমাদের ইংরেজি ডেভেলপমেন্ট ডে বাই ডে সেটা হবে। আর যারা ক্লাসে পার্টিসিপেট করছো না, আমি আশা করব যারা এখনো অনলাইন ক্লাসে তোমরা পার্টিসিপেট করোনি, আজকের পর থেকে আমি রিকোয়েস্ট করব টু দ্য অল স্টুডেন্ট, তোমাদের এখানে কনসেন্ট্রেশনটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট অনলাইন ক্লাসে। কারণ আমাদের একাডেমিক ক্লাসগুলি টোটালি অফ, আমরা টোটালি ডিপেন্ডেবল অন দ্য অনলাইন ক্লাসেস। সো আমাদের এখানে যদি কনসেন্ট্রেশন না থাকে আমাদের একাডেমিক ইয়ারটা কিন্তু বাই কমপ্লিট হতে যাচ্ছে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবাইকে বলছি তোমাদের অনলাইন ক্লাসের উপরে টোটালি কনসেন্ট্রেশন দেওয়া উচিত, আদারওয়াইজ ইউ উইল ড্রপ আউট, তুমি ঝরে পড়বে ফ্রম ইউর গোল, তোমার লক্ষ্য থেকে তুমি ঝরে পড়বে। আমি আশা করব আজকে সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট তোমরা পেয়েছো এবং এটা সম্পর্কে বাসায় একটু বেশি বেশি রিসার্চ করবা, প্র্যাকটিস করবা। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কোশ্চেন করবা। ফাইনালি I also request to our students who are present in front of my eyes in the online classes should give topmost attention to the online classes. Thank you so much. সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।